শুরু করছি 3 মিনিট 3 খবর। আর আমি আপনাদের যে খবর জানাবো, 26-এর ভোটের আগে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি। আর সৈকতের কাছে থাকছে আরো আপডেট। আর আমি সৈকত এই মুহূর্তে নিউজ রুম থেকে জানাবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সামনে এক যুবকের পা খুবলে খেলো কুকুর। এই মর্মান্তিক ঘটনা আপনাদের দেখাবো আমি। আর আমি আহেলি আপনাদের সামনে তুলে ধরবো রাস্তার বেহাল অবস্থার ছবি, আর কিভাবে সেই ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়েই দুর্বিষহ শ্মশান যাত্রা, সেই ছবি তুলে ধরবো আমি। ফিরিয়ে দিচ্ছি শুভদীপের কাছে। একদমই আহেলি, আর শুরুতেই আপনাদের দেখাবো সেই খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আবারও রাজ্যে। 26-এর বিধানসভা নির্বাচন আর তার আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুর্গাপুরে সরকারি কর্মসূচি রয়েছে, আর এর পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী। বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পর মোদীর এই প্রথম সভা এ রাজ্যে। আর সেখান থেকেই কি বার্তা মেলে তা নিয়েই উজ্জীবিত গেরুয়া শিবির। রাঢ়বঙ্গের বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই এলাকাগুলোতে একসময় পদ্ম শিবিরের ঘাঁটি তৈরি হলেও এই মুহূর্তে লোকসভা আসনের নিরিখে বিজেপির একটিও সাংসদ নেই। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সংগঠনের হাল ফেরাতে মরিয়া বঙ্গ বিজেপি। নির্বাচনের আগে নিউ আলিপুরদুয়ারের সভার পর বাংলায় দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে যখন বাঙালিদের রীতিমতো নির্যাতন করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, সেই ইস্যুতে সুর চড়িয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসরে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই আবহে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক কর্মসূচি, এবং সেই কর্মসূচি থেকে বাঙালি অস্মিতা, বাঙালিদের আবেগ, বাঙালিদের ওপর নির্যাতন আদৌ কতটা হচ্ছে বা হচ্ছে কিনা, সেই সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গেরুয়া শিবিরও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, দুর্গাপুর। একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বার্তা থাকে সেদিকে তো নজর থাকবেই। তবে এই মোদীর সফর নিয়ে উজ্জীবিত বিজেপির বঙ্গ ব্রিগেড। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো। একটাই কথা আছে, উনি তো আসছেন, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে চমক। এবং বার্তা একটাই, সব কর্মীরা একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনতে হবে আমার। এটা তো অনেক বড় জিনিস না, উনি 15 কিলোমিটার সড়ক পথে আসছেন এবং মানুষের উন্মাদনা, মানুষ দাঁড়িয়ে থাকবে ওনাকে দেখার জন্য একবার সামনে থেকে। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওনা। তাহলে এবার বুঝুন যে বাংলাকে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর এ প্রসঙ্গে আপনাদের শোনাবো তৃণমূলের তরফে কুণাল ঘোষ কি বলছেন। কাল আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই, কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর এই আসার ক্ষেত্রে আমরা দুটো বাড়তি কথা বলছি। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। দুই, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। আর নজর রাখবো যে খবরের দিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে উন্নত হাসপাতাল। সেই হাসপাতালের অঙ্কোলজির করিডরে দীর্ঘদিন ধরেই এক ভবঘুরে থাকতেন। কিন্তু সেই ভবঘুরে প্রত্যেক দিন সেখানে থাকলেও কোনো অঘটন ঘটেনি। কিন্তু বুধবার দিন দেখা যায় যে সেই ভবঘুরের এক পা খুবলে খেয়েছে এক সারমেয়, মানে এক কুকুর। প্রশ্ন উঠছে যে ওই ভবঘুরের মৃত্যু কি পা খুবলে খাওয়ার কারণেই হয়েছে, নাকি মৃত্যুর পর তার পা খুবলে খেয়েছে কুকুর? কি মর্মান্তিক এই ঘটনা! এই ঘটনার আরো বিস্তারিত জানবো। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। নারায়ণ, মৃত্যুর কারণ কিছু জানা গেল? আর এই মর্মান্তিক ঘটনা একটা হাসপাতাল চত্বরেই বা কিভাবে ঘটলো? দেখো, তোমার প্রথম প্রশ্ন মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে পোস্টমর্টমের পরেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে যে কি করে মৃত্যু ঘটলো। তবে এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অঙ্কোলজি বিভাগের করিডোরে একেবারে। সেখানে যতটুকু জানা গেছে বেশ কিছুদিন ধরেই রাতে এক ভবঘুরে থাকছিল।
বুধবার রাতে প্রতিদিনের মতো করিডোরে শুয়েছিল সেই ভবঘুরে। যতটুকু জানা গেছে সকাল হতেই দেখা যায় এই ভবঘুরের মৃত্যু হয়েছে। তার একটি পা খুবলে খাচ্ছে কুকুর এবং যা দেখতে পায় মেডিকেলেরই এক সিকিউরিটি, সে দেখতে পেয়ে নারায়ণ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদের শোনাবো যে সেখানকার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায়। মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গের মানুষের নরক দর্শন সেটা অব্যাহত আছে। তারই একটি উদাহরণ এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই ঘটনা। মৃত্যু কিভাবে হলো সেটা নিশ্চিতভাবে ডাক্তারি পরীক্ষা, ময়নাতদন্ত ইত্যাদির পরেই সেটা জানা যাবে। কিন্তু এই ধরনের ঘটনাতে কোনো একজন ব্যক্তিকে দায়ী করার বদলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে এবং এই সিস্টেম কোলাপস করবার পেছনে আছে এই পুরো সিস্টেমটাকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এখান থেকে অর্থ লুট হওয়া, পরিষেবা দেওয়ার বিষয়টি যাদের দায়িত্ব ছিল তারা যদি নজর ঘুরিয়ে নেন তাহলে তার পরিণতি এটাই হতে পারে। তারা বলছেন যে গোটা সিস্টেমটা কলাপস করে গেছে। যদিও তৃণমূল কংগ্রেসের এ নিয়ে এখনো আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। এমএসবিপি, হাসপাতালের এমএসবিপি কি বলছেন শোনাই। কুকুরের প্রবলেমটা এখানে অনেক বেশি। এটা যেটা বললেন সেটা তো হয়ে গেল জনগণের দিক। অ্যাজ এ এমএসবিপি প্রিন্সিপাল আমার বক্তব্য আছে, এখানে ছাত্ররা বারবার করে কমপ্লেন করেছে, যারা পিজিটি আছে নাইট ডিউটি দেওয়ার সময় এখানে তারা যেতে পারে না, কুকুর তাড়া করে। অনেক ফ্যাকাল্টিকে আমাদের এখানে কুকুরে কামড়েছে। এই কুকুর নিয়ে আমরা অনেকবার অনেক জায়গায় মিটিং করেছি। ইভেন যে ডেপুটি ডিরেক্টর অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদের কাছে প্রচুরবার গেছি, মিউনিসিপ্যালিটিতে এটা নিয়ে মিটিং হয়েছে। গত কয়েকদিন ধরে জি24 ঘন্টা লাগাতার রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি জেলার যে বেহাল রাস্তা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। আর এবার পূর্ব বর্ধমানের যে ছবিটা আপনাদের দেখাবো সেটা দেখুন। এখানেও একই অবস্থা, রাস্তা নেই, হাঁটু সমান জল জমে রয়েছে। আর এই অবস্থাতেই মৃতদেহ কাঁধে কয়েকজন গ্রামবাসী কোনো রকমে হাঁটু সমান কাদা জল পেরিয়ে সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তারা। শ্মশান যাত্রীদের দুর্বিষহ যাত্রার এই ছবি এখন ভাইরাল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়ায় ইন্দুটি গ্রামের শ্মশান পর্যন্ত প্রায় 800 মিটার রাস্তার পুরো রাস্তাটারই একেবারে বেহাল অবস্থা। কাদা জল পেরিয়ে বিপজ্জনকভাবে দেহ সৎকারের জন্য নিয়ে যেতে হয়। আর সেই ছবিটাই এখানে নজরে এসেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে এই নিয়ে, শোনাবো আপনাদের বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে, তারা কোটি টাকার মালিক হয়েছে। আর বিশেষ করে গোপালপাড়া ইন্দুটি গ্রাম 258-59 নম্বর বুথের যে রেজাল্ট, সেখানে বিজেপি সংগঠন মজবুত, বিজেপি জয়লাভ করেছে। তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই এই 700-800 মিটার রাস্তা কাদা জল করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয়। এর জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, যারা এরকম ছোট মানসিকতা নিয়ে রাজনীতি করে। রাজনৈতিক প্রতিহিংসা এবং তার জন্যই ওই এলাকার মানুষদের এই দুর্ভোগ, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে। বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে যেমন শোনাবো, তেমনই তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। ইন্দুটি গ্রামের ওই পাড়ার মানুষেরা বারংবার গোপালবেড়া পঞ্চায়েতে এই রাস্তার তার সংস্কারের দাবি করেছিলেন। প্রশাসন এবং পঞ্চায়েত তাদের কোনো রকম কোনো কর্মকাণ্ড তারা করেন। জনগণের যে পরিস্থিতি সেগুলো না দেখতে পারা আসলে এই সরকারের আমলে গ্রামীণ মানুষের প্রতি তাদের অবহেলাকেই বোঝায়। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। সারা বাংলায় উন্নয়ন হয়েছে, সেটা সিপিএম এর নেতারাও জানে, তারা রাস্তাঘাটে চলছে। আর বিজেপি এসব কাটমানি ফাটমানি এগুলো ওদের মুখের কথা, ওরা ঘরে বসে সব কথা বলে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি রাস্তাটা খারাপ আছে। কারণ ওটা রাস্তাটা হয়ে ওঠেনি, তার একটাই কারণ হচ্ছে যে রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার
সেটা পঞ্চায়েতে হবে না, সেটা জেলা পরিষদ থেকে করতে হবে। তো জেলা পরিষদের কানে গেছে, জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে। আর কেন এতদিন হয়নি সেটা নিয়ে নিশ্চয়ই তারা এনকোয়ারি করবে। আমি আপনাদের কাছ থেকে খবর পাওয়ার পরে আমি খবর নিলাম ওখান থেকে, যেটুকু গ্রামের শ্মশান ওটা, তো রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ রয়েছে এই মুহূর্তে। আমি ওখানকার জেলা পরিষদের সদস্যকে আমি বলেছি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব কাজ। ছাত্র সংসদের ভোট নিয়ে এবার কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবছে রাজ্য? আগামী 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনৈতিক প্রভাব মুক্ত গভর্নিং বডি রাখতে হবে, এমনটাই বক্তব্য আদালতে। বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবেন। পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি কবে জারি হবে, এই প্রশ্ন আজ কলকাতা হাইকোর্টের। কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বকেয়া, এর আগে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। এবার কলকাতা হাইকোর্টের বক্তব্য, আগামী 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারির বিষয়ে জানাতে হবে রাজ্যকে। বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবছে রাজ্য, প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি বললেন আজ বিচারপতি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে? শোনা যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে ছাত্র ভোট বা ছাত্র নির্বাচন করানো নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সক্রিয় ভূমিকা দেখিয়েছে। আদালতের বক্তব্য যে গভর্নিং বডিতে কোনো পলিটিক্যাল পার্টি কেন থাকবে, শিক্ষাবিদদের রাখুন, তাহলে ছাত্ররা শিখতে পারবে। আর দ্বিতীয়ত বলা হয়েছে যেখানে স্থায়ী উপাচার্য রয়েছে সেই কলেজগুলোতে কেন ইলেকশন করাচ্ছেন না। আর আমরা অবশ্যই বলবো আপনারা বিজ্ঞপ্তি জারি করুন, আর বাকিটা আদালত দেখে নেবে। কারণ যেটা রাজ্যের যুক্তি ছিল এটাই যে অনেক জায়গাতেই অস্থায়ী উপাচার্য রয়েছে, সেটা পলিটিক্যালি রিক্রুট করা হয়েছে। এই বক্তব্যটি বলার পরে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্ট বলেছে এটা আপনারা বলতে পারেন না, সেটা একেবারে বলার ক্ষমতা নেই, এটা কোনোভাবেই আপনারা যুক্তি দিতে পারেন না। আপনারা এক কাজ করুন, আপনারা বিজ্ঞপ্তি প্রকাশ করুন, আমরা ইলেকশন করিয়ে দেবো। তাই স্টেটকে 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, তারা কবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে সেটা দিয়ে তারা কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে হাইকোর্টে। অর্ণবাংশু, ধন্যবাদ। আর এ নিয়ে আজ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। রাজ্য সরকার যে রুল নিয়ে এসছে তা 2017 সালের রুল, তার আগেও বহু ইলেকশন হয়নি। আর 2023 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 2017 থেকে 2026 দুটো ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও নির্বাচন হয়নি। ফলে সব শুনে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার বিজ্ঞপ্তি জারি করুন, বাদ বাকি এটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। রাস্তা না গর্ত বোঝা দায় যেন পুকুর হয়ে গেছে। প্রতি বছর বর্ষা এলেই কার্যত জলের নিচে থাকে রাস্তা, বড় বড় গর্ত খানাখন্দে ভরা। আর এ নিয়ে কলকাতা পুরসভা আমরা দেখেছি যে বর্ষা এলেই রাস্তা সারাই করে পুজোর আগে, কিন্তু এবছরও ঠিক একই অবস্থা। ইতিমধ্যেই আপনারা জানেন সল্টলেক সহ কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রাস্তার বাজে পরিস্থিতি। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টের উষ্মা প্রকাশ। কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো গ্রাউন্ড রিপোর্ট, অর্থাৎ কলকাতা শহরের রাস্তার কি ছবি। প্রথমেই বেলেঘাটা। প্রত্যেক বছর বর্ষা আসলেই রাস্তার বেহাল দশা ফুটে ওঠে। একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটার যে খালপাড়ের রাস্তা, সেই রাস্তাটা একেবারে দেখলেই কিন্তু স্পষ্ট যে প্রত্যেক বছর বর্ষাতে যে অবস্থা ফুটে ওঠে। এটা কিন্তু শুধুমাত্র বেলেঘাটার চিত্র নয়, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় এই একই চিত্র। ঠিক অপর দিকে দেখিয়ে রাখি নতুন রাস্তা তৈরি হচ্ছে, এবং এই চিত্রও কিন্তু নতুন নয়। প্রত্যেক বছর দুর্গাপুজো আসার আগে শহর জুড়ে রাস্তা তৈরি হয়ে থাকে, এবং প্রতি বছরই বর্ষা আসলে সেই কোটি কোটি টাকা যেন নিমেষে জলে ধুয়ে যাচ্ছে।
যাচ্ছে। এই ভোগান্তি থেকে রক্ষা হবে কবে, এই প্রশ্নই কিন্তু তুলছেন শহরবাসীরা। ক্যামেরায় কমলজনের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বেলেঘাটা দেখলেন, কিন্তু বেহালা দেখবেন না? বেহালার রাস্তার কি অবস্থা, কতটা বেহাল দেখুন। ঠাকুরপুকুর বাজার এবং একেবারে যেখানে প্রাণ হাতে করে যাওয়া আসা করেন এখানকার বাসিন্দারা, একেবারে বাজার এলাকা, সেখানে দেখাই যাচ্ছে কিভাবে রাস্তার অবস্থা হয়ে রয়েছে। যে রাস্তা দিয়ে রীতিমতো হাঁটা তো দূরের কথা, গাড়ি নিয়ে যাওয়াও প্রায় প্রাণ হাতে নিয়ে যাওয়ার মতো। এবং ঠিক এই ঠাকুরপুকুর বাজার থেকে অল্প দূরেই বহুবার আমরা দেখেছি এই বর্ষাকালেই মানুষ খারাপ রাস্তার জন্য প্রাণ হারিয়েছেন। কলকাতা পুরসভার মেয়র কি বলছেন এই রাস্তার বেহাল দশা নিয়ে? পাল্টা বিরোধীদের তরফ থেকে বিজেপির কাউন্সিলর কি বলছেন, সজল ঘোষ দেখুন। ভারতবর্ষে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে, কোথায় রাস্তার অবস্থা ভালো? রাস্তার অবস্থা খুব খারাপ না? আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেই কেসেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে, যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না। চোরেরা ধরুন ছিচকে চোর, সে হাওয়াই চটি পেলেও নেবে। আপনি বাড়িতে তারে জামা কাপড় সায়া ব্লাউজ শুকোতে দিলে সেটাও নেবে। নেওয়ার সময় কি শুধু আমি হাওয়াই চটিটা নেব, আমি জামা কাপড়টা ছেড়ে দিয়ে যাবো তাই? তৃণমূল তো সেই অবস্থা। কাটমানি সে যেখানে পাবে সেখানে খাবে, ওরা যেখানে পাবে সেখান থেকে মাল নেবে। আর আমরা সবাই জানি, প্রথম কথা হচ্ছে কর্পোরেশনে 2-2.5 বছরের মধ্যে পেমেন্ট নেই, তারপরে আগে জিএসটি দিয়ে দিতে হবে। মানে আপনি যদি একটা 5 লাখ টাকার কাজ করেন, আপনাকে 1 লাখ টাকা আগে দিয়ে দিতে হবে। কে কাজ করবে? আর কাজটা করলে সে কেমন কাজটা করবে? 2 বছর বাদে টাকা পাবে, তারপর আর বললাম না কাউন্সিলররা খাবে। ডিপার্টমেন্টে ফাইল খুঁজতে গেলে সেখানেও তাকে সচল রাখতে গেলে মাল দিতে হবে। কত টাকার কাজ করবে তারা? নিকো পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি। ওয়াটার পার্কে স্নান করার সময় অসুস্থ হয়ে পড়েন যুবক, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিভাবে মৃত্যু হলো ওই যুবকের, ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। আর পরিবারের কাঠগড়ায় পার্ক কর্তৃপক্ষ তাদের নামে, অর্থাৎ নিকো পার্ক কর্তৃপক্ষের নামে ইতিমধ্যেই থানায় নালিশ জানিয়েছেন পরিবার। ঠিক কি অভিযোগ করছে মৃত যুবক রাহুলের পরিবার, শুনুন। রাহুল দাসের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, যে উত্তর খোঁজার চেষ্টা করছে পরিবার, যারা ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় এই মর্মে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। একটু অক্সিজেনের সাপোর্টিং দিলে আমার ছেলে হয়তো বেঁচে যাওয়ার সুযোগ থাকতো। দেখতে পেলে যখন পালস নেমে যাচ্ছে, তা ওদের ওখানে একটা অক্সিজেনের সাপোর্টিং তো দরকার ছিল, একটা টেচারও নেই, ইয়ে করে নিয়ে যাচ্ছে ছেলেটাকে কষ্ট করে, হুইল চেয়ার করে। মারাত্মক গাফিলতি, মারাত্মক আপনারা অভিযোগপত্রে ঠিক কোন কোন জায়গায় গাফিলতির কথা? ওদের এমডি বলছে সকাল থেকে অনেক গেস্ট এসেছিল, তাহলে গেস্ট নিয়ে থাকুক। আপনার ছেলে কি সত্যি অসুস্থ? আমার ছেলে কোনো অসুস্থই না। তার কোনো কার্ডিয়াক হিস্ট্রি ছিল না? কিছু না। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা জিমে যেত, সে কাকুর কাছে যদি হেঁটে যেত, হেঁটে আসতো। পার্ক কর্তৃপক্ষের কি শাস্তি চাই? শাস্তি চাই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত ওদের। ওরা কোটি কোটি টাকা লোকের থেকে নিচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা। একটা এত বড় অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে কোনো পরিকাঠামো নেই, যেখানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর মতো একটা স্ট্রেচার পর্যন্ত নেই, পার্কের মধ্যে কোনো স্বাস্থ্যকর্মী নেই, কোনো অ্যাটেন্টিভ দেখভালের লোকজন নেই। এই অবস্থায় এই ধরনের পার্কগুলো কোথাও না কোথাও যারা পার্কে যাচ্ছেন তাদের কাছে ভয়ঙ্কর আতঙ্ক এবং আশঙ্কার কারণে দেখা দিচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।